যে কলাছড়া বাজার হাট ছিল, যে সাতচাঁদে যেখানে সবসময় সশস্ত্র পুলিশ থাকে, সেদিন কলাছড়া বাজারে সশস্ত্র পুলিশ ছিল না। এতক্ষণ ধরে ঘটনাটা ঘটলো, থানা থেকে পুলিশ আসলো না। এটা কি কি মনে করেন আপনি, এটা কি মব লিঞ্চিং না পরিকল্পিত হত্যাকাণ্ড? দেখো, প্রথম কথা হচ্ছে, নেপালবাবু বলতে পারবেন ভালো আমার থেকে, রেঞ্জার, ফরেস্টের রেঞ্জার নয়, পুলিশের ব্রিটিশ পিরিয়ডে তারও আগে জার্মান সেনাবাহিনীর বা জার্মান পুলিশের একজন রেঞ্জার, হিটলারের সময় একজন রেঞ্জারের কে ট্রেনিং দেওয়া থাকতো যে 50 জন লোককে সে সামাল দেবে, একজন রেঞ্জার, উইদাউট এনি আর্মস, শুধু একটা লাঠি হাতে নিয়ে। একজন রেঞ্জারের দায়িত্ব হচ্ছে 50 জন সাধারণ মানুষকে কন্ট্রোল করা, নিয়ন্ত্রণ করা। 50 জন একটা মবের জন্য একজন রেঞ্জার, এর বেশি দরকার নেই। এইটা ছিল পুলিশের ওই সময়ের যে কর্মদক্ষতার যে জায়গাটা, আমি এটা বলার জন্য বা এটা বোঝানোর জন্য আমি কথাটা উল্লেখ করলাম। আজকে আপনার ভিডিও ফুটেজে যেটা পাওয়া যাচ্ছে, যে এতক্ষণ যেটা দেখলাম আমি, যে যখন মারছে সুকান্ত চক্রবর্তী, সুকান্ত চক্রবর্তীকে যখন মারছে, তখন একজন উর্দিধারী পুলিশ দেখা গেছে না, তার কোমরের নিচের অংশটা দেখা যাচ্ছে, ইউনিফর্ম থেকে বোঝা যাচ্ছে যে উনি পুলিশ আধিকারিক। কোন পদে আছেন সেটা আমার দেখার দরকার নেই, উনি ওখানে দাঁড়িয়ে আছেন একদম ভেতরে, যখন যেখানে ঘটনাটা ঘটছে এবং যার খুন, যিনি খুন হলেন এই গণধোলাইয়ে, তার ঠিক পাশে দাঁড়িয়ে উনি ঘুরছেন, অর্থাৎ উনি চেষ্টা করছেন। কি চেষ্টা করছেন উনি ওখানে? এই কটা লোক ওখানে, এই ভিডিও ফুটেজ থেকে দেখা যাচ্ছে যে কটা লোক ওখানে, খুব বেশি লোক নয়। কিন্তু পুলিশের কর্মদক্ষতাটা আমি মানে সম্পূর্ণ মানে সম্মান জানিয়ে পুলিশ আধিকারিক যারা রয়েছেন, সিনিয়র অফিসার, রিটায়ার্ড অফিসার, ওনাকেও, নেপালবাবুকেও আমি সম্মান জানিয়ে বলবো যে পুলিশের দক্ষতার যে জায়গাটা, যে কথাটা আমি প্রথমেই বলেছিলাম যে 50 জনকে সামাল দেওয়ার দায়িত্ব হচ্ছে একজন রেঞ্জারের, সে পুলিশি দক্ষতার, ব্যক্তিগত দক্ষতার যে জায়গাটা, এই জায়গাটা আজকে প্রশ্নচিহ্নের মুখে এসে দাঁড়িয়েছে। অস্ত্র হাতে ছিল কি ছিল না, তার হাতে ফায়ার আর্ম ছিল কি ছিল না, এটা সেকেন্ডারি ইস্যু। প্রাইমারি ইস্যু হচ্ছে এখানে আমি একজন পুলিশ অফিসার বা পুলিশের একজন কনস্টেবলই হোক, উর্দি নিয়ে দাঁড়িয়ে আছে, তার মাঝখানে পাবলিক ঢুকে, পাবলিক একজন লোককে খুন করার উদ্দেশ্যে বারবার মেরেই যাচ্ছে, মারধর করে যাচ্ছে। হতে পারে তারাও নিরস্ত্র, কিন্তু তাদের মারার ভূমিকাটা আপনার অডিওতে যেটা পেলাম আমরা এতক্ষণ ধরে, যে এই লোকগুলো পালিয়ে বাঁচার চেষ্টা করেছিল, সেটাও সম্ভব হয়নি, চেস করেছে, পেছনে ধাওয়া করে ওদেরকে আত্মীয়ের বাড়ি থেকে বার করে নিয়ে এসে ওদেরকে খুন করা হয়েছে। এখানে আমি আগেই যে কথাটা বলেছিলাম যে 120B ষড়যন্ত্র, খুনের জন্য ষড়যন্ত্র, এটা প্রাথমিক একটা সত্যতা কিন্তু পাওয়া যায়। এরা যদি প্রত্যক্ষদর্শী হয়ে থাকেন তাহলে এদের এই বয়ানটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখন দেখতে হবে এই খুনটার পেছনে বা এই খুনটার পরবর্তী সময়ে যে তদন্ত যাদের হাতে পড়েছে, যারা দায়িত্ব নিয়েছেন, তারা তদন্তটা কোথায় করছে, কতটা করছে। এটাকে যদি ওই গণধোলাই কাউকে আইডেন্টিফাই করা গেল না, শনাক্ত করা গেল না, গণধোলাইয়ে মৃত্যু হয়েছে বলে এটাকে যদি ক্লোজ ডাউন করার চেষ্টা করে, তাইলে বলতে হবে যে গোটা বিষয়টাকে ধামাচাপা দেওয়ার বন্দোবস্ত আমাদের বসে দেখতে হবে। দেখলাম আজকের কাগজে 3 জন পুলিশ আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে, সাময়িক বরখাস্ত করা হয়েছে ওদের কর্তব্যের গাফিলতির জন্য। আপনার কথা কারেক্ট যে 500 মিটার দূরে টিএসআর ক্যাম্প, তার থেকে একটু দূরে হচ্ছে পুলিশের ফাঁড়ি বা থানা, কেউ এলো না ব্যাকআপ দেওয়ার জন্য। এটা কি হতে পারে 40-45 মিনিট ধরে একটা ঘটনা ঘটছে, এই সময়ের মধ্যে পুলিশের কাছে খবর পৌঁছচ্ছে না? 100 বার পৌঁছেছে, পুলিশের চরম গাফিলতি ছিল না। আমি পুলিশের গাফিলতি এটা বলবো না, আমি এটাকে পরিষ্কারভাবে যেটা বলবো যে পুলিশ এখন এই কিছুদিন আগে যে ঘোষণাটা আমরা পেয়েছি, সেটা হচ্ছে 10% মহিলাদের পুলিশের নিয়োগ করার ক্ষেত্রে রিজার্ভেশনের বন্দোবস্ত। অর্থাৎ পুলিশই যে কাজটা, নেপালবাবু যে কথা বলার চেষ্টা করছেন যে পাসিং আউটের সময় যে শপথ, এই শপথটা এখন বেসিক্যালি ডাক্তারদের পাসিং আউটের সময় যে শপথটা হয় সেটাকে বলা হয় হিপোক্রেটিক ওথ।
হিপোক্রেটিক ওথ এমনি শব্দে ব্যবহৃত হয়, যেটা হিপোক্রেসি মানে হচ্ছে ভণ্ডামি, কিন্তু ডাক্তারদের শপথটা হিপোক্রেটিক ওথ নয়। কিন্তু এই পুলিশেরদের যে এখন পাসিং আউটের জন্য শপথ গ্রহণটা, এটা হিপোক্রেটিক মানে ভণ্ডামি। কেন ভণ্ডামি? কারণ তার এই যে মানসিকতাটা, এই যে আন্তরিকতাটা কাজের জন্য, যে আমার দায়িত্ব, দরকার হয় আমার জীবন বিপন্ন করে আমি মানুষকে রক্ষা করার চেষ্টা করব, সমাজের আইনের এবং আইন শৃঙ্খলা রক্ষা, সমাজের আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আমার যে ভূমিকা নেওয়ার কথা সেই ভূমিকাটা আমি গ্রহণ করব, এইটা এখন পুলিশ করছে না। পুলিশ বসে আছে, থানার বড়বাবু বসে আছেন, ফাঁড়ির বড়বাবু বসে আছেন, রাজনৈতিক নেতাবাবুরা যতক্ষণ পর্যন্ত আমাদেরকে কোনো নির্দেশ না দিচ্ছে, যতক্ষণ পর্যন্ত আমরা না বুঝতে পারছি যে আমাদের কি করণীয়, রাজনৈতিক প্রশাসনিক বড়বাবু যারা রয়েছে তারা আমাদের যতক্ষণ না বলছে, এই থানার ওসি সাহেব আর ফাঁড়ির ওসি সাহেব ওরা নিরুপায়, এরা জেনে বুঝে বসে থাকছে, কারণ জানে না। নেপালবাবু যে উদাহরণটা দেওয়ার চেষ্টা করছেন 1991 সালে, যে দুজন কনস্টেবল ফায়ার ওপেন করে দিয়েছিলেন যেহেতু ওসি সাহেব আক্রান্ত হয়ে গেছিলেন, এই ভূমিকাটা এখন কোনো পুলিশ আধিকারিক, সে পুলিশের কনস্টেবলই হোক, হাবিলদারই হোক, নিতে চাইছে না। কারণ তার চাকরির প্রসঙ্গ। আমি কেন পুলিশের রিজার্ভেশনের কথাটা বললাম, কারণ এটা একটা কর্মসংস্থানের বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমার জীবন রক্ষার জন্য নয়, সমাজের প্রতি আমার দায়বদ্ধতার প্রশ্ন পুলিশের ভূমিকা নয়। পুলিশের চাকরি এখন হচ্ছে আমার সংসার প্রতিপালনের জন্য, কর্মসংস্থানের জন্য, অন্য সংস্থানের উপায়। এখানে দায়বদ্ধতার কোনো জায়গা নেই। একজন আইনজীবী যদি আদালতে দাঁড়িয়ে এই যারা খুনের সঙ্গে যুক্ত হলো, নিজেদেরকে তারা মব লিঞ্চিংয়ের এর ভেতরে বা কার্টেনের পেছনে দাঁড় করিয়ে নিজেদেরকে মুক্ত করে নিয়ে যাওয়ার জন্য আইনি সাহায্য নিচ্ছে, আইনজীবীরা দাঁড়াচ্ছে, তাহলে আমি পুলিশ বাবু, আমি মাস গেলে যে মাইনাটা পাই সেটাকে কেন চ্যালেঞ্জের মুখে ফেলবো? আমার ঘরেও তো মা রয়েছে, বাবা রয়েছে, আমার বউ রয়েছে, আমার সংসারের ছেলেমেয়েরা রয়েছে, তাদের পড়াশোনা, এগুলো তাদের খাওয়া পড়া, এটাকে আমি এতে ফেলবো কেন, সংকটের মধ্যে ফেলবো কেন? তাহলে বাবু, যেটা আমার করার দায়িত্ব সেটা হচ্ছে, সরকার তৈরি হয়েছে, প্রশাসনের বড় বড় মাথারা রয়েছে, আমি থানা থেকে না বেরোলে পরে আমার কোনো অপরাধ হবে না। কিন্তু থানা থেকে বেরিয়ে গিয়ে আমি যদি ওখানে আটকাই, আর সেখানে যদি দেখা যায় আটকাতে গিয়ে আমাকে ওপেন ফায়ার করতে হলো, আর তাতে করে একজন লোক মারা গেল, তাহলে পরের দিন আমাকে কৈফিয়ত দিতে, আমাকে সাসপেন্ড করতে হবে। আমার দরকার নেই তো। দায়বদ্ধতার জায়গাটা প্রশ্নচিহ্নের মুখে এসে দাঁড়িয়েছে, আর সেই প্রশ্নচিহ্নটা তৈরি করে দিয়েছে পুলিশের আধিকারিক বড়বাবু, তারা নন। এটা রাজনৈতিক, গোটা দেশে, ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে নয় শুধু, গোটা দেশের ক্ষেত্রে এটা এখন একটা রাজনৈতিক প্রশ্ন এসে দাঁড়িয়েছে, যে গোটা প্রতিটা ক্ষেত্রে পুলিশি ভূমিকা নিয়ে আমরা বারবার পুলিশের উপর আক্রমণ করে দিই বা পুলিশকে দায়ী করে দিই, কিন্তু পুলিশেরও কাজ করার ক্ষেত্রে একটা দায়রা তৈরি হয়ে গেছে। তুমি এর বাইরে যাবে না, দরকার হয় মার খাও, থানা ঘেরাও হয়ে যাচ্ছে। বোঝার ক্ষেত্রে কোনো সমস্যা তৈরি হওয়ার কোনো কারণ নাই। একটা থানা ঘেরাও হয়ে গেছে, কতজন থানা ঘেরাও হয়েছে? 50-60 জন লোক থানা ঘেরাও হয়েছে। থানার ভেতরে যে অস্ত্র রয়েছে সেগুলো নিয়ে যদি ব্ল্যাঙ্ক ফায়ার করা হয়, সেই ব্ল্যাঙ্ক ফায়ারের ভয়ে পালিয়ে যাবে, ডিসবার্স হয়ে যাবে। ব্ল্যাঙ্ক ফায়ারও করছে না পুলিশ। কেন? এই ব্ল্যাঙ্ক ফায়ার করলে তুমি ব্ল্যাঙ্ক ফায়ার করলে কেন? কে তোমাকে দায়িত্ব দিয়েছে? আরে আমার নিজের জীবন বাঁচানো, আমার সরকারি সম্পত্তি, থানাটাকে রক্ষা করার জন্য আমি ব্ল্যাঙ্ক ফায়ার করেছি, এইটা বলতে পারছে না এখন। বললে পরেও কেউ রেহাই দিচ্ছে না। কাজে বাবু, দরকার নেই, পেছনের দরজা দিয়ে পালিয়ে যাও, থানা গুড়িয়ে যাক, 50 জন লোক মিলে থানাটা ভেঙে চুরে গুড়িয়ে দিই, কোনো আপত্তি নাই। কিন্তু আমার দায়িত্ব হচ্ছে বেরিয়ে যাও। পরবর্তী সময় এটা অ্যালিবাই হিসেবে খাড়া করতে পারবো যে এত মব ছিল, কতজন ছিল তো কেউ বলতে পারবে না। পুলিশ এসে দাঁড়িয়ে বলবে এই 50-এর জায়গায় বলবে 500 লোক ছিল, আমরা পারিনি, সামাল দিতে পারিনি, ওরা ঢুকে গেছিল, আমরা আর্মস দিতে পারিনি, আমরা গার্ড নিতে পারিনি, পালিয়ে যাওয়ার ছাড়া আমাদের কোনো রাস্তা ছিল না, বেরিয়ে গেলাম। সাসপেনশনেরও দরকার নেই, ডিসিপ্লিনারি প্রসিডিংসও হবে না। এই হচ্ছে সমস্যাটা। এই সমস্যাটা যতক্ষণ আইডেন্টিফাই হবে, এই সমস্যাটাকে যতক্ষণ অ্যাড্রেস করা হবে, ততক্ষণ পর্যন্ত এই ধরনের ঘটনা ঘটবেই। এই ভিডিও ফুটেজগুলোই পরিষ্কার বোঝাচ্ছে যে এইটা অন দ্য স্পার অফ দ্য মোমেন্ট যে ঘটনাগুলো ঘটে সেগুলোর একটা ব্যাখ্যা থাকে। কলাছড়াতে যে ঘটনাটা ঘটেছে, সুকান্ত চক্রবর্তীর সঙ্গে যে ঘটনাটা ঘটেছে, তোমার আপনার যিনি অডিওতে ছিলেন ওখান থেকে বলছিলেন যে অনেকগুলো জায়গা ঘুরে এসে, সাতচাঁদ থেকে শুরু করে অনেকগুলো জায়গা ঘুরে এসছে, তার মানে দেয়ার ওয়াজ এন ইনফরমেশন। এই গাড়িটার সঙ্গে পুলিশি বন্দোবস্ত থাকার কথা ছিল, সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট থাকার কথা ছিল, একদম এবং আর্মড সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট থাকার কথা ছিল। কোথায় ছিল? না, নেই। 4টে লোক লাঠি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে এবং সে মবের মাঝখানে ঘুরে দাঁড়িয়ে ঘুরছে, বেড়াচ্ছে, দেখছে, একটা হাত পর্যন্ত তুলছে না যে দাঁড়াও ভাই, মেরো না, কেন মারছো, জানতে চাইছে না।
একজন পুলিশ কর্মী যদি এখানে আহত হতেন তাহলেও বোঝা যেত যে পুলিশ তার দায়িত্ব পালনের চেষ্টা করলো। কোথায়? নাই তো, এই ধরনের কোনো এভিডেন্স তো আমরা পাচ্ছি না। একটা লোক নিরীহ মানুষ মাইকিং করতে গেছে, সরকারি দায়িত্ব পালন করতে গেছে, খুঁজতে হবে যে পেছনের মোটিভটা কোথায়। আমি আগেই বলেছিলাম যে 120B প্রিভিয়াস মিটিং অফ মাইন্ডস, যারা এই কাজের সঙ্গে যুক্ত হয়েছে তারা কখনো এটাকে মব লিঞ্চিংয়ের মানে দায়রা দেওয়ার চেষ্টা হচ্ছে বা এটাকে এইভাবে স্ক্রিন করার চেষ্টা হচ্ছে, তা নয়। এটার পেছনে অন্য কোনো ষড়যন্ত্র রয়েছে, অন্য কোনো পরিকল্পনা রয়েছে। আদারওয়াইজ এই সুকান্ত চক্রবর্তীর মতো নিরীহ একটা ফিল্ড স্টাফ, পাবলিসিটির ফিল্ড স্টাফ, এখন তো এটা পাবলিসিটি নয়, দপ্তরটা হয়ে গেছে তথ্য সংস্কৃতি দপ্তর। এই তথ্য দপ্তরের তরফ থেকে যে প্রচারে গেছিল, মানে গুজবের বিরুদ্ধে লড়াই বা প্রচার করতে গেছিল, এই প্রচারটাকে প্রতিহত করার জন্য, বাধা দেওয়ার জন্য, এই কাজটাকে বন্ধ করার দেওয়ার জন্য এই পরিকল্পনাটা, এটাকে খুঁজতে হবে, এইটাকে অ্যাড্রেস করতে হবে। প্রচারটা যাতে না করতে, প্রচারটাই বন্ধ করে দাও, এই ধরনের প্রচার বন্ধ করে দাও। কারণ এইটা শেষ ঘটনা ঘটেনি, তারপরে ঘটনা ঘটেছে। ইভেন গত পরশু দিনে অভিযোগ এসছে যে ট্যুরিস্ট ক্যাব বাইরে থেকে আমার রাজ্যের প্রশাসন বা সরকার যেটা ঘোষণা করার চেষ্টা করছে, বলার চেষ্টা করছে যে আমরা ত্রিপুরাটাকে ট্যুরিস্ট হাব করবো, ট্যুরিজমকে আমরা সবচেয়ে সর্বোচ্চ গুরুত্ব দেবো। সেই জায়গায় দেখা যাচ্ছে মানে কেউ কেউ অভিযোগ করছে যে গাড়ি শুদ্ধ ট্যুরিস্টদের আক্রমণ করা হচ্ছে। কোথা থেকে এসছো, কেন এসছো? আরে কি মুশকিল, প্রতি মুহূর্তে কি আমি ব্যাজ নিয়ে ঘুরে বেড়াবো? কে তোমরা? হু আর ইউ? আমাকে প্রশ্ন করার, আমাদেরকে প্রশ্ন করার, এবং গাড়ির ড্রাইভারকে ধরে মারধর করা হচ্ছে। তার মানে এখানে থেমে যায়নি কিন্তু ওটা, সুকান্ত চক্রবর্তীর ইস্যুর সঙ্গে সঙ্গে কিন্তু গল্পটা থেমে যায়নি, এটা চলছে। মিনি স্কিউল করার চেষ্টা হচ্ছে, এটাকে নামিয়ে আনার চেষ্টা হচ্ছে, প্রচারটা যাতে না যায়, মিডিয়ার কাছে যাতে সব প্রচার না আসে সেটার বন্দোবস্ত হচ্ছে। ইউ হ্যাভ টু ফাইট এগেইনস্ট দ্যাট। আমার মতে এইটা পুরোটাই হচ্ছে পরিকল্পিত হত্যাকাণ্ড। একদম সঠিক বলেছেন আপনি, এটা পুরো ঘটনাটাই পরিকল্পিত, এবং এই ঘটনাটা যে পরিকল্পিত সেটাকে পুষ্টিকরণ করেছেন সাবরুমের এসডিএম সাহেব। আমরা শুনবো উনি কি বলেছেন। গতকাল মানে 28 তারিখ আমার সাব ডিভিশনে একটা প্রশাসনিক বৈঠক হয়, সেখানে এসডিপিও সাহেব ছিলেন এবং অল মাই ডেপুটি কালেক্টর ছিলেন। সেখানে রাজ্যের বিভিন্ন জায়গার যে গুজব ছড়ানো হচ্ছে যে কিডনি, লিভার এগুলি দুষ্কৃতিকারীরা পাচার করে নিচ্ছে, এবং এসডিপিও সাহেব আলোচনা করেন যে একটা যাতে মাইকিং করা হয় সচেতন বৃদ্ধি করার জন্য, জনগণ যাতে অ্যালার্ট থাকে। এগুলি সম্পূর্ণ মিথ্যা এবং গুজব, যেটা পুলিশ ডিপার্টমেন্ট থেকেও জারি করা হয়েছে। সেই বিধায় আমরা আইসিএটি দপ্তরকে আমরা ওনাকে বলি যে একটা মাইকিং করার জন্য। অ্যাকর্ডিংলি উনি ওনার স্টাফ এবং যে সুকান্ত চক্রবর্তী উনিও প্রাইভেট এজেন্সি ওনারা নিয়োগ করেন। তো সেই মোতাবেক তারা সারা সাব ডিভিশনেই করেছেন, এবং শেষ পর্যন্ত যখন কলাছড়াতে এসেছেন একটা ইনসিডেন্ট হয়ে যায়, এবং যে দুষ্কৃতিকারীরা ওনাকে ভীষণভাবে মারপিট করে, তারপরে হাসপাতালে নেওয়ার পরে হাসপাতাল থেকে আমরা রিপোর্ট পাই যে উনি মারা গেছেন। তো এটা পরিকল্পিত হত্যাকাণ্ড বলে আমরা প্রশাসন থেকে মনে করছি, কারণ এত শর্ট টাইমে কিভাবে এইরকম একটা হত্যাকাণ্ড হতে পারে, এবং একটা বাজারে হাজার হাজার লোক আছে, এই জনমানুষের সামনে এই যে হত্যাকাণ্ডটা, এটা গভীরভাবে আমরা দুঃখজনক। তো প্রশাসনের তরফ থেকে আমরা এটা উপরে আমরা নোটিশ ডিএম স্যারের সঙ্গে আমরা কথা বলেছি, এটা রাজ্য সরকার চিন্তাধারা করবেন। তো আমরা আকস্মিকভাবে আজকে মৃতদেহের সঙ্গে আমরা পরিবারকে সৎকার্য করার জন্য প্রশাসনের পক্ষ থেকে 10,000 টাকা আমরা প্রাথমিকভাবে ওনাকে পরিবারের হাতে আমরা প্রদান করি। এই পর্যন্ত 3 জন গ্রেপ্তার হয়েছে, এটা পুলিশের। এর মধ্যে যেটা আমার কাছে নাম এসেছে রবিধন ত্রিপুরা, বীরেন মোহন ত্রিপুরা এবং আশিক দাস। তাদের বাড়ি আশেপাশে আছে, একজ্যাক্ট কলাছড়ে এরিয়ার মধ্যে আছে। আমরা দেখলাম এসডিএম সাহেব কি বললেন, তো আমরা এটা নিয়ে আলোচনা করবো। একটা ফোন আছে, ফোনটা নিয়ে নিচ্ছি। এক দর্শক বন্ধু লাইনে আছেন। হ্যাঁ, নমস্কার, কে বলছেন? আমি হারাধন দেবনাথ বলছি আগরতলা থেকে। স্যার, আমার প্যানেলের কাছে একটা প্রশ্ন, যে আইন শৃঙ্খলার অবনতির কারণে যে গুজব রুটছে, এটার জন্য যে মাইকিং করা, এটা কি স্বরাষ্ট্র দপ্তরের অধিকার পর্যায়ে পড়ে না? এটা কেন তথ্য সংস্কৃতি দপ্তরের তারা বা পাবলিসিটি তারা করলো? এটা তো স্বরাষ্ট্র দপ্তরে করা উচিত ছিল। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। এটা কি সঠিক?
বলুন আপনি দর্শক বন্ধু প্রশ্ন উত্তরটা দিন, স্বরাষ্ট্র দপ্তর না করে কেন আইসিটি করবে? না সেটা বলছি। এখন যা শুনলাম যেটাতে এসডিএম সাহেব যেটা বললেন, এটা একটা জিনিস পরিষ্কার হচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেটিভ একটা ফেলিউর সেখানে দেখা যাচ্ছে। মিটিং হয়েছে, পুলিশ সহ মিটিং করলো, মাইকিং হবে, এই যে গুজবের বিরুদ্ধে প্রচারটা হবে, সেখানে কেন সেখানে পুলিশি ব্যবস্থা করা হয়নি? সে গাড়ির মধ্যে কেন 2জন কনস্টেবল রাখা হয়নি? প্রশ্ন হতে পারে যে 2জন কনস্টেবল রাখলে হয়তো একই অবস্থা হতো, যেটা বাজারের মধ্যে যেটা হতো, কিন্তু রাখা তো হয়নি। সেটা হয়তো ওনারা সেটা মানে অ্যাপ্রেহেন্ড করতে পারেননি যে এই ঘটনাটা এই পর্যায়ে যেতে পারে। না, আমাকে তো প্রিকশন রাখতে হবে, ঘটনা সেটাই। ঘটতে পারে না ঘটতে পারে। তো সেই প্রিকশনটা ছিল না সেখানে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিউর এটা। সেটাই। আরেকটা হচ্ছে এই যে ফুটেজ, এর আগের যে ফুটেজটা, এই ফুটেজগুলো যদি না থাকতো, কেউ যদি সেখানে ক্যামেরা নিয়ে বা মোবাইল নিয়ে ছবিগুলো না তুলতো, তাহলে আজকে যেভাবে আমরা ঘটনাটার বিশ্লেষণ করছি বা মানুষ যেভাবে দেখতে পাচ্ছে, সে তো মানুষ এটা জানতে পারতো না। তো সেখানে একটা অন্য রূপ দেওয়া হতো একটা ঘটনাটার, একটা উত্তেজিত অবস্থায় মানুষ তাকে ধরেছে, তারপরে সে এই অবস্থায় সে মারা গেছে, কিছু পাওয়া যেত না। আজকে শুধু এই ফুটেজগুলো থাকাতে, তারপরে এখন উনি বলছেন একজন বলছেন 3জন, একজন বলছে 4জন অ্যারেস্ট হয়েছে। ফুটেজে তো সব বলা আছে, ফুটেজে তো সব দেওয়া আছে, পরিষ্কার দেখা যাচ্ছে, সব আইডেন্টিফাইবল, মানুষগুলোকে চেনা যায়। সেখানে এইরকম ভাবে অনেকক্ষণ সময় ধরে একটা লোককে মারছে, বারবার রিকোয়েস্ট, বারবার ইয়ের পরে, মানে কারো কোনো দিক থেকে কোনো রকম প্রতিবাদও নাই, কোনো প্রতিহত করার চেষ্টা নাই, সেই এই অবস্থা আর কি। আর উনি যেটা বলছেন যে আইসিআর যেটা আর কি, আগে এটা আইসিএটি ছিল, তথ্য সংস্কৃতি দপ্তর, সেই ব্যাপারটা সেটা একটা অন্য দপ্তর হলেও এটা তো প্রশাসনের মধ্যেই, সেটা সাব ডিভিশনের মধ্যেই, সেখানে ওরা আলাপ আলোচনা করেই এসডিএম সহ অন্যদের কথা বলতে, যেহেতু তাদের এই প্রচার এবং প্রচার সংক্রান্ত জিনিসগুলো ওদের কাছে বেশি থাকে আইসিআর এর কাছে, সেই কারণে হয়তো তাদেরকে দেওয়া হয়েছে আর কি। এখানে অ্যাডমিনিস্ট্রেশন বা হোম ডিপার্টমেন্ট তার ইনভলভমেন্ট তো সেখানে এড়াতে পারবেন না, তারাও সেখানে ইনভলভ, সেটা বলতে হবে আর কি। না, কিন্তু বিষয়টা যেহেতু একটা স্পর্শকাতর বিষয় ছিল, তো সেখানে স্বরাষ্ট্র দপ্তর থেকেই মাইকিং এর ব্যবস্থাটা করলে, স্বরাষ্ট্র দপ্তর থেকে আমরা দেখেছি বিভিন্ন সময় যে পুলিশের গাড়িতে মাইক লাগিয়ে মাইকিং করা হয়। হ্যাঁ, সেটাই বলছি, বলছি যে সেখানে অন্তত 2জন পুলিশ দেওয়া যেত, পুলিশের গাড়ি ইউজ করা যেত সেখানে, অথবা অন্য গাড়ি যেটা আইডেন্টিফাই হয় সহজে, সেরকম করা যেত, কিন্তু সেটা করা হয়নি। সেটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিউর। এখন ব্যাপার হচ্ছে, যদি ব্রডলি স্পিকিং, যদি আমরা একটু বৃহত্তরভাবে বলি, আপনি দেখবেন যে আমরা এই সবসময় কর্মসংস্কৃতির কথা বলি, আসলে কি কর্মসংস্কৃতি কি কোনো ফিরেছে, মানে চেঞ্জ হয়েছে? আগে যেরকম অবস্থা ছিল সেটা আমি দেখছি এখন পর্যন্ত সেই অবস্থায় আছে। আপনি যদি 10জন অফিসারকে ফোন করেন, আমি সেটা ভেরিফাই করেছি পার্সোনালি, আপনি 10জন যে কোনো ডিপার্টমেন্টে 10জন অফিসারকে আপনি ফোন করুন, আপনি কয়জন থেকে রেসপন্স পান, কয়জন আপনার ফোনটা রিসিভ করে, এটা আপনার একবার চেক করুন। আপনি হার্ডলি 3 আউট অফ 10, প্রতি 10জনে আপনি হয়তো 3জন পাবেন যে ওনারা ফোনটা রিসিভ করছে। ফোনই তো রিসিভ করে না। আপনি অফিসগুলোতে যান, প্রত্যেকটা অফিসে যান, আপনি অফিসে গিয়ে দেখেন তো কয়জন অফিসার আছে টেবিলে, আপনার কয়টাতে আছে, কয়জন আছে, একই রকম অবস্থা, একই রকম চিত্র। মানুষ যদি অ্যাডমিনিস্ট্রেশনের কাছে না পৌঁছতে পারে, অ্যাডমিনিস্ট্রেশন যদি মানুষের সঙ্গে কোনো যোগাযোগ না রাখতে পারে, তো সেখানে এই গ্যাপগুলো, এই জিনিসগুলো তো সেখানে তৈরি হবে। সেখানে একটা জানা নাই, শোনা নাই, কোথায় কারে কিডন্যাপ করলো, কোথায় তার কিডনি নিল, এটা একটা মানে একটা সম্পূর্ণ গুজবের উপরে এটা কি করে সম্ভব? এটা